আচ্ছা, আবার বলছি, যেখানে ছিল এর নিচে যদি গ্যাসটা আসবে সেটা হচ্ছে অগানাসন বলে আসবে, তবে 118। আর ইলেকট্রনিক কনফারেন্সন লিকুইড, ইলেকট্রনিক কনফারেন্সন লিকুইড 86। এগুলো সব এক ঘর করে বেরোবে। 5 এ 14 হবে, 6 10 হবে, মানে এর ক্ষেত্রে এর থেকে এক ঘর করে বাড়িয়ে দেবো, হ্যাঁ। 7 এ 2 হবে, আর 76 হবে। এটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। মানে অ্যাকচুয়ালি বোর্ডের যে ক্লাসিফিকেশন ছিল পিরিয়ড টেবিলে, সেখানে এস ব্লক ছিল, পি ব্লক ছিল। এস ব্লক ছিল 1 2, গ্রুপ 1 2। পি ব্লক ছিল তোমার 13 থেকে 17 পর্যন্ত। আর নোবেল গ্যাসকে আলাদা করে একটা গ্রুপ করা হয়েছিল। তাই এখানে শুধু যেটা করলি সেটা হচ্ছে নোবেল গ্যাসটাকে আগে পড়ে দেখি, দেখলো। আর বাকি গ্যাসগুলো আছে, এই যে নতুন যে রেডিও মানে অর্গানাইজেশনটাকে নতুন লিখে দিল। এটাকে নোটের মধ্যে বা খাতায় লিখে রাখতে পারো। আচ্ছা, নেক্সট বলবো যে সাধারণত আমি তো জানতাম যে নোবেল গ্যাসটা কোনো কম্পাউন্ড করে না। তো কোন জায়গা থেকে ফার্স্ট এলো যে নোবেল গ্যাস কম্পাউন্ড করে, মানে মানে নোবেল গ্যাস যৌগ গঠন করে? এটা হচ্ছে যে দেখ, বার্লেট বলেছিল, বুঝছো, যে বার্লেটের নাম আছে। তো বার্লেট প্রথম একটা অ্যাপ্রক্সিমেশন, একটা যে অ্যাজাম্পশন, ধরো একটা আইডিয়া করবে যে নোবেল গ্যাস কম্পাউন্ড করে কোনখান থেকে। তো এই জিনিসটা মাঝে মাঝে দেয়, একবার ডাইরেক্ট লিখতে দেয় যে হোয়াট এক্সপেরিমেন্ট লেড বার্লেট টুয়ার্ডস দ্য সিনথেসিস অফ দ্য কম্পাউন্ড অফ ইনার্ট গ্যাস, বুঝছো। তো এই জিনিসটা করলে এরকম লিখতে হয়। আর নাও যদি হয়, তুমি জাস্ট জেনে রাখো জিনিসটা কি। Bartlett, while working on oxidizing property of the gas, এই PTF6, ঠিক আছে, PTF6 এর অক্সিডাইজিং প্রপার্টি দেখছিল। তো অবজার্ভ, মানে PTF6 বলতে বুঝতে হবে যে প্লাটিনামের যে F6 আছে, এই যে ফ্লোরিন, এই ফ্লোরিন খুব ইজিলি রিলিজ হয়, এবং এই ফ্লোরিন বাকি যার সঙ্গে যুক্ত হবে, ফ্লোরিন যার সঙ্গে যুক্ত হবে সেখান থেকে ফ্লোরিন সবসময় যে ফ্লোরিন ফিরে যাবেন F- হয়। মানে ফ্লোরিন কখনো পজিটিভ আয়ন হয়নি। ফ্লোরিন এত ভালো ইলেকট্রোনেগেটিভ যে অক্সিজেন নেগেটিভ আয়ন নর্মালি তৈরি করে, তাকে এই যে O2 মানে যে +1-এ শিফট করে দেয়। তারপরে OF2, অক্সিজেনকে +2-তে শিফট করে দেবে +1-এ। ক্যাটায়ন বা ক্যাটায়ন তৈরি করে, এটা কে না M-, মানে অক্সিজেনকে অক্সিডাইজ এরকম হয় এটা ফ্লোরিনে। তো এখানে যেটা স্টাডি করছিল সেটা হচ্ছে PTF6 এ, PTF6 এর অক্সিডাইজিং প্রপার্টি হচ্ছে নিয়ে কাজ করছিল। তো সেইখানে একটা জিনিস দেখতে পেলো। তো অবজার্ভ দ্যাট উইথ molecular oxygen, a crystalline product of O2 PTF6F- is often, মানে এটা হচ্ছে বার্লেটের অ্যাসাম্পশন যে তাহলে অক্সিজেনের সঙ্গে যদি রিঅ্যাক্ট করে তাহলে O2+, মানে অক্সিজেনকেও অক্সিডাইজ করে দেয়। মানে আমি যেটা প্রথম দিলাম যে ক্লোরিন অক্সিজেনকে অক্সিডাইজ করছে, তো এখানে দিচ্ছে PTF6 এর ব্যাপারটা, PTF6 অক্সিজেনকে অক্সিডাইজ করে O2+PTF6- এই কম্পাউন্ড এই অফটেন। তবে দেখো, এইগুলো যে জিনিসগুলো এগুলো হচ্ছে পুরোটাই এর মানে তৈরি হচ্ছে, এগুলো হচ্ছে অ্যাসাম্পশন করছে যে এই জিনিসটা তৈরি হয়। তো দ্যাট ইজ দ্য PTF6 অক্সিডাইজেস O2 কে কি করছে না O2+ অক্সিডাইজ করে দিচ্ছে। ঠিক আছে, কোনো চাপ নেই, ঠিকই আছে। তো দ্য ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, এবার অক্সিজেনের ক্ষেত্রে একটা জিনিস জানো যে অক্সিজেনের ক্ষেত্রে যে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, মানে সবার ক্ষেত্রেই হয় না, ফার্স্ট আয়নাইজেশন এনার্জি থেকে সেকেন্ড আয়নাইজেশন এনার্জি, মানে ওকে ইলেকট্রন বার করলো, ও থেকে একটা ইলেকট্রন বার করে O+ তৈরি করতে গেলে যে এনার্জি দিতে সেটা হচ্ছে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, মানে IP1 বলা হয়।
নেক্সট যদি ও থেকে ও প্লাস টু করা হয়, দেন সেটাকে বলা হবে আইপি টু, মানে সেকেন্ড আয়নেশন পটেনশিয়াল বলা হয়। এবার যে বক্তব্যটা আসি, the first Anderson energy for O2 to O2 plus is 1165 কিলোজুল মোল ইনভার্স, মানে পার মোলের জন্য 1165 কিলোজুল লাগবে। এবার একটা বলি, যেটা কনফিউশন হয় আমাদের, ইভি মানে আয়নসন এনার্জির ইউনিট, যে ডেফিনেশন দেওয়া হয় পার অ্যাটমের জন্যই ক্যালকুলেট করা হয়, এবং পার অ্যাটমের জন্য এনার্জিটা ইভি হয়, এবং ইউনিটটা ইভি ইলেকট্রন ভোল্ট করা হয়। কিন্তু একসময় ওইটাকে যখন মানে ক্যালকুলেট করতে যাব, তখন কি হয় না, আমরা মানে মানে ইভি পরিমাণটা তো যখন কিলোজুলে এক্সপ্রেস করব, ইভির ভ্যালুটা প্রচন্ড পরিমাণে কম হবে, মানে যেটা ঠিক করে এক্সপ্রেস করা যাবে না, মানে অনেক পয়েন্টের পরে তখন অনেকগুলো দশমিকের পরে একটা ভ্যালু আসবে। তো সেই জায়গাটাকে ক্লিয়ার করার জন্য কি করা হয় না, ইভি যেটা পার অ্যাটম ছিল, সেটাকে কি করা হয়, প্রত্যেকটা অ্যাটমের জন্য যে এনার্জিটা ইভিটাকে আগে কিলোজুলে কনভার্ট করলাম ইলেকট্রন ভোল্ট, তারপরে সেটাকে না 6.023, মানে তোমার 022 বলো, 022 ইন্টু 10⁻23, মানে যেটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে পার মোলে নিয়ে চলে যায়, প্রতি মোলের জন্য কত এনার্জি লাগবে সেটাকে এক্সপ্রেস করা হয়। অ্যাকচুয়ালি ইউনিট হচ্ছে ইভি বললে বেটার, বা ইভি পার অ্যাটম। সেটাকে লিখতে অসুবিধা হয় কিলোজুলে, তাই জন্য সংখ্যাটাকে একটা ওই যে 1165টা, মানে ভালো একটা মানে বোঝানোর মতো ডিজিটে আনার জন্য পূর্ণ সংখ্যা আনা হয়, এটা যদি বলি, তো সেখানের জন্য কি হচ্ছে পার মোলে মানে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করে ভ্যালুটা ক্যালকুলেট করা হয়। দেখা যায় এটা এই মুহূর্তে। দেখো এই যে O2 থেকে O2 প্লাস হচ্ছে, এর ক্ষেত্রে যে ফার্স্ট আয়নেশন ভ্যালুটা হচ্ছে, মানে অক্সিজেন তো শর্ট করে ও প্লাস হয় না, বেশিরভাগ ও মাইনাসই হয়, অক্সাইড অক্সাইড হয়, সুপার অক্সাইড পার অক্সাইড হয়। একে যে আমি অক্সিডাইজ করতে যেগুলো যে আয়নেশন এনার্জি লাগছে, হুইচ ইজ অলমোস্ট সেম অ্যাজ দ্য ভ্যালু অফ 1170 কিলোজুল মোল ইনভার্স, যেটা জেননের ক্ষেত্রে হয়। বলছে অ্যাকচুয়ালি ওদের ক্ষেত্রে মানে তোমার যে নোবেল গ্যাসের ক্ষেত্রে বেশি কম্পাউন্ড অ্যাকচুয়ালি হয় না। ধরো ক্রিপ্টনের ক্ষেত্রে যদি PKr F2 এই কম্পাউন্ডটা অনলি হয়, জেননের ক্ষেত্রে যদি অনেকগুলো হয়, মানে সবার ক্ষেত্রে তো আননেসেসারি পোটেনশিয়াল দেখবো পিরিয়ড টেবিলে, সবার জন্য আননেসেসারি পোটেনশিয়াল ভ্যালুগুলো দেওয়া নেই। যাদের মাত্র হয় পসিবল ক্রিপ্টনের হয়, যে ক্রিপ্টনের একটাই হয়, আর জেননের বেশ কিছু কম্পাউন্ড হয়, 4CxCO2F2, মানে ওই মোর ইলেকট্রনিক যারা ওরাই করবে, XCF2 মোর ইলেকট্রনিক যারা আছে ওরাই একমাত্র হচ্ছে জেননকে অক্সিডাইজ করতে পারবে। তো দেখো, তো যেটা হচ্ছে যে যে ভ্যালুটা পাইলি ওই ভ্যালুটা জেননের ক্ষেত্রে যে ভ্যালু তার মতো কাছাকাছি, তাহলে আমি কি এক্সপেক্ট করব না, PTF6 যেহেতু O2 কে O2 প্লাসে কনভার্ট করছে, মানে যেখানে এনার্জিটা প্রায় 1165 কিলোজুল লাগে, সেটাকে যেহেতু অক্সিডাইজ করতে পারছে, তাহলে ওই PTF6 তাহলে খুব ইজিলি আমার জেননকে অক্সিডাইজ করতে হবে, ওই তো মাত্র 5 কিলোজুলের ডিফারেন্স। PTF6 যদি অক্সিজেনকে O2 প্লাসে কনভার্ট করতে পারে, যেখানে এনার্জিটা 1165 লাগে, তো তাহলে একইভাবে PTF6 এর সঙ্গে জেননের বিক্রিয়া ঘটে, তাহলে জেননকে অক্সিডাইজ করে Xc প্লাস করবে, এরকম একটা এক্সপেক্ট করছে। তো সেই এক্সপেক্ট করার পরে কি করছে দেখো, সেইটার কথা ভেবিয়া এক্সপ্রেস করা হলো কি, তখন জেননের সঙ্গে এরপরে নেক্সট গেল হচ্ছে জেননকে তাহলে অক্সিডাইজ করো। এইটা বার্লেটকে আইডিয়া দিল, তাহলে PTFC এর সঙ্গে জেননের রিয়াকশন করো, তাহলে জেননকে অক্সিডাইজ করা যাবে। So it was predicted that the Xc should react to PTF6, Xc থেকে Xc প্লাস করতে যে এনার্জি লাগে, সেই পরিমাণ এনার্জি তো PTF6 O2 থেকে O2 প্লাসে কনভার্ট করার জন্য দেয়, সাপ্লাই করে, তাহলে Xc এর সঙ্গে রিয়াক্ট হবে। তো এক্সপেরিমেন্ট just showed that experiment showed that when deep red PTF6 vapor was mixed with PTF6 के हाई टेम्परेचर वेपर শোনা হয়নি। হুম,
আচ্ছা দাঁড়া। কল লেফট কি হয়েছে? শেয়ার স্ক্রিন করলাম। এখন যেখানে গেছিলাম আরেকবার বলি। তো যে আইডিয়াটা আমার ভায়োলেট করলো যে O2 থেকে O2 প্লাস যে এনার্জি সাপ্লাই করা হবে সেই পাশাপাশি সেই এনার্জি সাপ্লাই করলে Xc থেকে Xc প্লাস করা যাবে। তাহলে PTFCC এর সঙ্গে Xc রিঅ্যাক্ট করিয়ে দাও। PTFCC এর সঙ্গে Xc রিঅ্যাক্ট করে দিলে তাহলে কোনো একটা প্রোডাক্ট তৈরি হবে, Xc এর সঙ্গে একটা প্রোডাক্ট হবে। তো সেইখান থেকে একটা জিনিস আসবে দেখো। তো PTF6 vapor was mixed, মানে debrid PTF6 vapor mixed with an equal volume of Xc. Xc তো গ্যাস, দুটো গ্যাসকে মেশানো হয়েছে। The gas combine immediately at room temperature to produce a yellow solid. এবার এইটালে কথা এই যে ইয়েলো সলিডটা হলো এই যে বার্টলেট মানে চিন্তা করলো বা গেস করলো বা অ্যাসাম্পশন বলো বা অ্যাসাম্পশনই করলো। এটা হচ্ছে এই কম্পাউন্ড মানে যেমন অক্সিজেনের সঙ্গে হয়েছিল এই যেটা O2 প্লাস PTF6 মাইনাস, তো ও বলবে Xc প্লাস PTF6 মাইনাস। এর পরে দেখা যায় ওটা অ্যাকচুয়ালি ওইটা কম্পাউন্ড নয়। Xc এর সঙ্গে মানে জেরনের সঙ্গে কম্পাউন্ড হয়েছে। বাট বার্টলেট যেভাবে এক্সপেক্ট করছিল অক্সিজেনের মতো সেভাবে না। এটা হচ্ছে Xcf প্লাস আর Pt2F11 মাইনাস। ঠিক আছে? তাহলে কি প্রোডাক্ট আইলো দেখে নাও আরেকবার। না, ই হলো একটা সলিড আসবে যেটাকে বার্টলেট ভাববে যে Xc প্লাস PTF6 মাইনাস, কিন্তু অ্যাকচুয়ালি প্রোডাক্টটা হচ্ছে Xcf প্লাস। X এর সঙ্গে F অ্যাড করে প্লাস হবে এটা, মানে কমপ্লেক্স আরকি PTF11 মাইনাস। বোঝা গেল? আচ্ছা। তো রিঅ্যাকশন তো এইখান থেকে প্রথম তাহলে আইডিয়া যে এখান থেকে Xc এর সঙ্গে হচ্ছে তাহলে Xc কোন একটা কম্পাউন্ড তৈরি করা যায়। Xc এর সঙ্গে PTF6 এইটা ভাবছিল অ্যাকচুয়ালি কিন্তু হয়েছে Xc PTF6 এর সঙ্গে আবার PTF6 অ্যাড করে তৈরি করে এইটা। বার্টলেট তার O2 র মতো এটাই ভাবছে যে এটাই তৈরি হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি এরকম নয়। PTFC এর সঙ্গে আবার ওই এটা যেটা তৈরি হলো ওটা মিশে যায় অ্যাকচুয়ালি প্রোডাক্টটা হয় এটা। দিস ইজ দ্য ফার্স্ট কম্পাউন্ড অফ দ্য নোবেল গ্যাস। নোবেল গ্যাসের ফার্স্ট কম্পাউন্ড হচ্ছে এইটা। বুঝছো? মানে যেটা ইয়েলো সলিড হয়েছিল সেটা অ্যাকচুয়ালি হচ্ছে এইটা। আচ্ছা, নেক্সট চলে আসি দাঁড়াও। আচ্ছা, ক্ল্যাথরেট কম্পাউন্ডটা এটা যেটা আছে এটা AKT-র ভলিউম 3 তে পেয়ে যাবো। আচ্ছা, এখানে বলাই আছে অলরেডি। তো ক্ল্যাথরেট কম্পাউন্ড করতে ওই ইয়ের মতো পড়ছো আরকি। মানে কেজ, ক্ল্যাথের মধ্যে কেজ। তোমরা ওই মাধ্যমিকের দিকে পড়ছো হয়তো। যে ওই যে মিথেন হাইড্রেট যেটা একটা ক্ল্যাথরেট কম্পাউন্ড, মানে ওই শীতল জ্বালানি বলে যেগুলোকে, সেটা হচ্ছে ওই মানে সমুদ্রের নিচে বরফের মধ্যে হচ্ছে মিথেন গ্যাস। মিথেন গ্যাস অ্যাবজর্ব হয়ে থাকে। তখন সেটাকে বলে মিথেন ক্ল্যাথরেট বলে। ক্ল্যাথরেট বলতে কিচ্ছু নয়, একটা
কেজ টাইপের হবে। তো কেজের মধ্যে ওখানে যেখান থেকে মিথেন ক্লাইডের মিথেন গ্যাস আটকে থাকে। ল্যাবরেটরির ক্ষেত্রে কেজ টাইপের হবে। তো খাঁচার ভিতরে যেরকম আটকে থাকে সেরকম গ্যাসিয়াস মানে এগুলো পদার্থগুলো ওখানে আটকে থাকে। আচ্ছা, এইবারে আসি ধরুন এখানে ক্লাথেট কম্পাউন্ড কি আছে? না আচ্ছা, when quinol মানে 1,4-dihydroxybenzene separate from its aqueous solution, a structure such that the molecules are held together. তাহলে এখানে যখন সেপারেট করব তখন দেখি যে মানে প্রোডাক্টটা পাইলি আরকি। কুইলনকে যখন সেপারেট করা হলো, ইটস separates from its aqueous solution, a structure such that a molecules are held together by a hydrogen bond in a crystal lattice. মানে এর ক্ষেত্রে আইসের ক্ষেত্রে যেটা হয় এখানে কি হয় না এরকম করে একটা টেট্রাহাইড্রাল একটা কেস তৈরি হয়। হাইড্রোজেন বন্ড দিয়ে হয়। তোমার আইসের ক্ষেত্রে মানে ওর সঙ্গে দুটো এইচ থাকে এটা ওয়েস্টার্ন হলো আর দুটায় আর দুটা এইচ যদি এরকম যে আর দুটা যে আসবে এগুলো যদিও হাইড্রোজেন বন্ডিং টাইপের আসবে সেরকম করে একটা কেস স্ট্রাকচার হয় যেটা বরফের ক্ষেত্রে বলতে তো এখানে এরকম একটা এখানে তো বলছি কি বললে কুইনল ল আছে তো কুইনলের যেটা স্ট্রাকচারটা পাওয়া গেলো একর সলিউশন তখন এক্সট্রাক্ট করা হলো ক্রিস্টাল ল্যাটিস which encloses a certain cavities খাঁচা আর কি ঠিক আছে certain cavities of about 4 Armstrong diameter 4 Armstrong diameter এর একটা ক্যাভিটি ক্যাভিটি বলতে ধরো হচ্ছে গ্যাপ ওই খাত টাইপের একটা 4 Armstrong diameter এর একটা খাত তৈরি করা হলো গ্যাপ বলাটাই বেটার হবে আচ্ছা পাই গেল কেন ইচ প্রডিউস আছে এবারে ইনার্ট গ্যাসের সঙ্গে এর সম্পর্ক না ইনার্ট গ্যাস আন্ডার হাই প্রেসার মে বি ফিজিক্যালি ট্র্যাপ উইথ দিস ক্যাভিটিস এই যে ইনার্ট গ্যাসগুলা এই যে ক্যাভিটি হয়েছে এই ক্যাভিটির মধ্যে আটকে যায়। ক্যাভিটি বলতে এরকম ধরো একটা গ্যাপ তৈরি হলো। ইনার্ট গ্যাসগুলোকে হাই প্রেসার দেয় এগুলো হচ্ছে এই ক্যাভিটির মধ্যে এসে আটকে যাবে এরকম করে ক্যাভিটির মধ্যে আটকে যাবে। ফিজিক্যালি ট্র্যাপড উইদিন দিস ক্যাভিটিস ফর্মিং দ্য কম্পাউন্ড কল্ড ক্ল্যাথরেট কম্পাউন্ড। এবার এখানে এড হয়ে গিয়ে যেটা পরে যে ফর্মটা হবে সেটাকে বলা হবে ক্ল্যাথরেট কম্পাউন্ড। ওকে আচ্ছা এর পরের পয়েন্ট কি আছে না once enclosed within this case মানে এই যে যেটা ক্যাভিটি বা ক্যাভিটি বলো সেটাকে বলো একটা কেস ক্যান নট এসকেপ একবার যদি এখানে এন্টার করে যায় দেন খাঁচার মধ্যে ঢুকলে গিয়ে বাইরে যাবে বাইরেতে পারবে না আটকে থেকে যাবে দো দ্য গ্যাসেস আর ট্র্যাপ দে ডু নট ফর্ম এনি কেমিক্যাল বন্ড শুধু ট্র্যাপই হলো কিন্তু হ্যাঁ ইনসার্টেড ট্র্যাপ হলো কিন্তু কোনো কেমিক্যাল বন্ড দিয়ে নয় অনেকটা অর্থে ফিজিক্যাল অ্যাডজর্পশনের মতো মানে ভৌত অধিশোষণের মতো। তবে ভৌত অধিশোষণে কি হয় সেটা শুধুমাত্র আউটার সারফেস থাকে। ঠিক সেরকমও নয়। এটা ইনারে ঢুকবে মানে ভেতরের ক্যাভিটির মধ্যে ঢুকবে। কিন্তু ওর সঙ্গে সিমিলার বলতে কি ওখানে যেরকম ভান্ডারের সোর্স অ্যাটাক থাকে। মানে কোনো কেমিক্যাল ইন্টারেকশন হয় না, কেমিক্যাল বন্ড ফর্মেশন হয় না। ফিজিক্যাল অ্যাডজর্পশন এর কথা বলা হয়। তো সেরকম এখানে কোনো কেমিক্যাল বন্ড তৈরি হবে না। They do not form any chemical bond. ওকে? আচ্ছা। এরপরে তাহলে এটাকে কালেক্ট করে নেওয়া হলো। এরপরে কি হবে? আচ্ছা দাঁড়ান আমি ওয়েট করি। If quinol is recrystallized এবার quinol যদি recrystallize করা হয় in the presence of heavier noble gases under a pressure of আচ্ছা, তাহলে কুইনল দিয়ে কি করা দেখো কুইনল ওই কেসটা তৈরি করে তা কুইনলকে ক্রিস্টালাইজ করা হয়। মানে ক্রিস্টালাইজ সবসময় জানবো তার অ্যাকোয়াস সলিউশন থেকে অ্যাকোয়াস সলিউশন থেকে সেটাকে হচ্ছে ক্রিস্টালে কনভার্ট করা হয়। মানে অ্যাকোয়াস সলিউশনটাকে প্রথমে কি করা হবে না হিট করে তার এক্সেস যে ওয়াটারটা আছে এক্সেস ওয়াটারটাকে বের করে দেওয়া হবে। মানে সলিউশনটাকে অ্যাকচুয়ালি স্যাচুরেট থেকে আস্তে, আস্তে সুপার স্যাচুরেটের দিকে নিয়ে যাওয়া হবে। তারপরে কি করা হবে? না ওই যে হিটটা যে এই গরম হাই টেম্পারেচার ওটা যদি তখন স্যাচুরেটেড কন্ডিশনেই থাকবে। তারপরে যখন ঠান্ডা করা হবে
তখন ওটা মানে লো টেম্পারেচার রেসপেক্ট তখন ওটা ওই মুহূর্তে সুপার স্যাচুরেটেড বেশি দ্রবীভূত আছে। যখন রাখা হবে তখন আস্তে, আস্তে কি হবে না সেটা প্রেসিপিটেট করবে। তো কুইনলকে তো আগে পড়া হচ্ছে, তো কুইনলকে যদি করা হয় মানে রিক্রিস্টালাইজ করা হয়, সলিউশন থেকে সেপারেট করা হয়, সেটা কি হয় না কেজ কম্পাউন্ড হয়। তো সেটা বলা হয় কুইনল ইজ রিক্রিস্টালাইজ ইন দ্য প্রেজেন্স অফ হেভি আর নোবেল গ্যাস। আর নোবেল গ্যাসে কি হয়েছে না হাই প্রেসার করলে এগুলো হচ্ছে ক্ল্যাথরেটে মানে কেজের ভিতরে আটকে যায়। তো ইন গ্যাস আন্ডার দ্য প্রেসার অফ যে 10 থেকে 40 এটিএম মানে যত হাই প্রেসারে the gases become trapped in cavities about 4 angstrom diameter in the beta quinol structure quinol একটা স্ট্রাকচার বিটা quinol স্ট্রাকচারের মধ্যে এটা অ্যাড হয়ে যায় when this clatrate are dissolved। তো এটা অ্যাড হয়ে গেল মানে আমার অ্যাকচুয়ালি দেখো নোবেল গ্যাসের সোর্স হবে এয়ার। তো নোবেল গ্যাসের থেকে এরকম যদি করতে হয় তো এয়ারের যে গ্যাস এয়ারটাকে কালেক্ট করে সেখানে 10 থেকে 40 এটিএম প্রেসার দিয়ে ওই অ্যাকোয়াস সলিউশন পুরো অ্যাকোয়াস সলিউশনের মধ্যে রেখে যখন ওটাকে রিক্রিস্টালাইজ করবো তখন নোবেল গ্যাসগুলো ট্র্যাপড হয়ে যাবে। when these ক্ল্যাথরেট আর ডিজেল এবার ওখান থেকে ক্লিয়ার করবো কি করে না ওই ক্ল্যাথরেট গুলোকে আবার ক্ল্যাথরেট বলতে রিক্রিস্টালাইজ করছি ক্রিস্টাল তৈরি হচ্ছে ওইটাকে যখন আমার জলে দিয়ে দেবো ডিজেল হলে কি হবে ও অ্যাকোয়াস সলিউশনে চলে যাবে অ্যাকোয়াস সলিউশন ডিজেল হলে ওর কেস স্ট্রাকচার রইবে তখন নোবেল গ্যাসগুলো আবার ফ্রি হয়ে যাবে সেখান থেকে আমরা নোবেল গ্যাসগুলো কালেক্ট করে নেবো। Dissolve the hydrogen bonded arrangement of beta quinol breaks down and the inert gases escape। তো এখান থেকে আমি ইনার্ট গ্যাসগুলোকে কালেক্ট করবো আর ইনার্ট গ্যাসের সোর্স হিসেবে কিন্তু এয়ার থেকে মানে আমাদের এয়ার থেকেই হচ্ছে ইনার্ট গ্যাস কালেক্ট করা হয়। তো হিলিয়াম নিয়ন ডু নট ফর্ম ক্ল্যাথরেট। তো বাকিগুলা হলো বাকি তিনটা ছিল হ্যাঁ এই হিলিয়াম নিয়নের কথা লিখেছিল আর্গন থেকে ছিল। তো হিলিয়াম নিয়ন ডু নট ফর্ম ক্ল্যাথরেট কম্পাউন্ড অ্যাজ দে টু স্মল মানে এরা অনেক ছোট যে খাঁচার যে গ্যাপ হবে ধরো খাঁচার যে গ্যাপ যে একটা একটা রিং এর ক্ষেত্রে মানে এমনি যে নরমাল যে খাঁচা দেবে খাঁচার মধ্যে যে ছোট ছোট মানে গ্যাপ গুলো রয়ে মানে দেখা যায় বক্স তো খাঁচা তো এরকম তো বলছে এই যে গ্যাপটা এই গ্যাপটাতে আর্গন ক্রিপ্টন জেনন এগুলো থাকতে পারবে কিন্তু কি বলে যেন এই হিলিয়াম টিলিয়াম ছোট্ট যে যারা ছোট আরো ছোট কারণ কি হবে সে গ্যাপে কেন থাকবে সে গ্যাপ গ্যাপ এর মধ্যে দিয়ে বেরিয়ে যাবে তারা সেই ক্যাথেটের মধ্যে খাঁচার মধ্যে আটকে থাকবেন সেটা বলা হয় হিলিয়াম নিয়ন ডু নট ফর্ম ক্ল্যাথরেট কম্পাউন্ড অ্যাজ দে আর টু স্মল তারা এত ছোট তখন ক্ল্যাথরেট কম্পাউন্ড করেনি ক্যান এসকেপ ফ্রম দ্য ক্যাভিটি ক্যাভিটিতে বেরিয়ে যায়। তো দ্য কম্পোজিশন অফ দিস কম্পাউন্ড করসপন্ডেড টু হচ্ছে কি আচ্ছা করসপন্ডেড টু হচ্ছে তিনটে কুইনল আর এক 3:1 আর কি তিনটা কুইনল হলে সেখান থেকে ওয়ান ট্র্যাপ মলিকুল হবে। তো নর্মালি অল ক্যাভিটিস আর নট ফিল্ড আচ্ছা ঠিক আছে। The gases argon, krypton, xenon may be trapped. Helium নিয়ে তো ধরনি we trap cavities in a similarly when water solidifies. These are clathrate compound but are more commonly as noble gas hydrate। বুঝছে কুইনল থেকে করা হলো আর প্রথম থেকে যে আমি যে ওই কি বলছিলাম মিথেন হাইড্রেট করলি বুঝছে যেখানে মিথেন গ্যাসকে আটকে থাকে তো সেখানে এই জল দিয়ে যেটা কুইনল দিয়ে করলাম সেখানে ওয়াটারকেও যখন সলিডিফাইজ বলতে ওয়াটারকে যখন ফ্রিজ করব তখনও যে ওই যে ওয়াটারের ক্ষেত্রে আইস ফর্মেশন হলে যে টেট্রাহাইড্রাল কেসটা হবে টেট্রাহাইড্রাল কেজের মধ্যে কিন্তু নোবেল গ্যাসগুলো ওই নোবেল গ্যাস বলতে এরা তারা তো ছোট হবেনি। তো নোবেল গ্যাস মানে ক্যাভিটির মধ্যে কেজের মধ্যে আটকে যাবে যে ক্ল্যাথরেট কম্পাউন্ড হবে বলছে এই ক্ল্যাথরেট কম্পাউন্ড গুলো যেহেতু ওয়াটার দিয়ে করছে এদেরকে বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় নোবেল গ্যাস হাইড্রেট। আর এখানে হলে দেখো 6H2 1 গ্যাস অ্যাটম মানে 6টা জলের অণু নিলে সেখানে একটা গ্যাস অ্যাটম অ্যাটাচ হবে আর তার ক্ষেত্রে ছিল 3টা কুইনলের সঙ্গে একটা গ্যাস মলিকুল ট্র্যাপড হবে প্রতি 3টাতে একটা গ্যাস মলিকুল ট্র্যাপড হবে। আচ্ছা নেক্সট এগুলো জাস্ট আমি বেশিরভাগ ক্ষেত্রে ইনফরমেশন জানার জন্য আর মেইন যেগুলো পড়ে সেগুলো সেই একই রকম ওই যে স্ট্রাকচার হাইড্রেশন যেগুলো এইচএসসি ক্ষেত্রে যেরকম আসতো এখানেও প্রায় সেরকম টাইপেরই কোশ্চেন। আচ্ছা দেখি দেখো সো দ্য স্ট্রাকচার অ্যান্ড বাইন্ডিং অফ দ্য ফলোইং কম্পাউন্ড মানে যেরকম আমরা করছি ভেসপার টেসপার পড়া হয়েছে আমাকে কি বলো সুমন তো কোন জিনিসগুলো কাজে লাগানো হবে বা এইচএসে যেগুলো পড়ে এসেছি সেই জিনিসগুলো
ওই যে বার্লেটের যে কথাটা বললাম এক্সপেরিমেন্টটা, ওইটা কোশ্চেনটা করলে ওটা একটু মানে ডেসক্রিপটিভ কোশ্চেন হবে আর কি। বাদ বাকি যেগুলো হবে সেগুলো আমরা যেগুলো পড়েছি সেই একই জিনিস। তাহলে XCF2 প্রথম একটা করে ফেলি, পরে পারা যাবে। আচ্ছা, আর XCO2F2, এই যে এই জিনিসগুলো মানে যেগুলো সেই সিসো কম্পাউন্ড যেগুলো বেশিরভাগ কথা ডিফারেন্ট হয় আর কি, ওইগুলো পড়ে। তারপরে তোমার কি বলে যেন XCF6 ছিল, ওই যে তোমার অক্টাহাইডাল, ঠিক অক্টাহাইডাল হয়নি, একটা সাইডে একটা কি বলে যেন লোন পেয়ার প্রেজেন্স থেকে যায়। এই এখানে XCF6, এই XCF6 এর আমি যখন করবো তখন দেখবো। আর বুঝতে পারতো 8 6 14টা ইলেকট্রন হয়, কিন্তু 6টা হয়, মানে একটা অক্টাহাইড্রাল মতো হয়, তবে একটা সাইডে একটা লোন পেয়ার থাকে, দেন ক্যাপ টাইপের স্ট্রাকচার হয়। আচ্ছা, বা ডিস্টোর্টেড অক্টাহাইড্রাল বলো, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো XCF2 তে কি আছে, যা। আচ্ছা, XCF2 এর ক্ষেত্রে দেখো, আচ্ছা XC তে দেখো 8 +1 +1, দুটো প্রোটনের জন্য 2, টোটাল হচ্ছে 10। তো ডিভাইড করো, তোমার ইলেকট্রন পেয়ার হয়ে যাবে 5, মানে এটা অনেকটা এর ক্ষেত্রে আসবে, কি বলে ওটাকে যেন, টিবিপি। তো টিবিপি এলো। টিবিপির ক্ষেত্রে দেখো, টিবিপির ক্ষেত্রে ভালো করে জানো যে সবগুলো সমান না। তো তাই জন্য সবগুলো বোর্ড সমান না হওয়ার জন্য যখন আমি রাখতে যাব, তখন ওই এটা রাখি, কি বলে যেন, মোর ইলেকট্রোনেগেটিভ যেটা, মানে এখানে মোর ইলেকট্রোনেগেটিভ তো একজনই আছে অ্যাকচুয়ালি, এফ গুলো আছে, এফ গুলোকে রাখা রাখা হবে কি না, লেস এস ক্যারেক্টার। তো এখানকার লেস এস ক্যারেক্টার অরবিটাল যদি বলো, সেটা হচ্ছে যে পিডি, মানে হাইব্রিড অরবিটালে এখানে দুটো টাইপের, ডিফারেন্ট টাইপের হয় আর কি, জানো তো আর দিন যে এটা হচ্ছে sp2 টাইপ হয়, আর এই উপর নিচে যেটা আছে এটা হচ্ছে পিডি টাইপ, মানে যার মধ্যে কোনো এস ক্যারেক্টারই নেই। তাই জন্য দুটো ফ্লোরিনকে প্রথমে এই দুটো উপরে রেখে দেওয়া হবে, উপর নিচে রেখে দেওয়া হবে অ্যাক্সিয়ালে, দুটো ফ্লোরিনকে রেখে দিলাম, হয়েছে। আর বাদ বাকি ওই যে তিনটা যেন কি আছে না, লোন পেয়ার আছে, তিনটা লোন পেয়ারকে তিনটা ইকুইটার পেছনে রেখে দিলাম। তাহলে স্ট্রাকচার কিন্তু চলে এলো। আচ্ছা, এখানে কথা বলি, দুটো যাবে না যে জিওমেট্রি যদি বলে, বুঝছে, এর ক্ষেত্রে যদি জিওমেট্রি বলে, জিওমেট্রি আর হাইব্রিডেশন হচ্ছে একবার রিলেটেড, হাইব্রিডেশন থেকে জিওমেট্রি পাওয়া যায়। তো যদি বলে XCF2 র জিওমেট্রি কি হবে, XCF2 র জিওমেট্রি কিন্তু টিবিপি হবে, XCF2 র জিওমেট্রি টিবিপি হবে। এবার যদি বলে শেপ, শেপ কি হবে, আর শেপের কিন্তু ক্ষেত্রে কিন্তু তোমার চেঞ্জ হয়ে যায়, জিওমেট্রির শেপ একটুখানি, মানে এখানকার দুটো টার্মকে একটুখানি আলাদাভাবে বলা হয়। যদি বলা হয় যে জিওমেট্রি, বুঝছে, তো জিওমেট্রি তোমার চলে আসবে এখানে, তুমি টিবিপি বলবো, ওটা কোনো চেঞ্জ নেই। এই যখন শেপ বলবে না, বুঝছে, শেপটা কিন্তু এর ক্ষেত্রে লিনিয়ার হবে, যে স্ট্রাকচার বলছে, স্ট্রাকচার দেখে স্ট্রাকচার ইজ লিনিয়ার। জিওমেট্রি টিবিপি এটা নিয়ে কোনো কথা নেই, তোমাকে তোমার এখানে লিনিয়ার হতেই পারে, এটা শেপ বা স্ট্রাকচার লিনিয়ার হবে। কিন্তু তোমাকে যদি বলে জিওমেট্রি, জিওমেট্রি টিবিপি বলবো। জিওমেট্রি ডাইরেক্টলি হাইব্রিডেশন থেকে জিওমেট্রি হয়। বেসিক্যালি কোন কেসটা আমি চুজ করি, তারপরে তো ওই বসানোর উপরে ডিপেন্ড করে আর তোমার মলিকুল গুলো দেখে তখন বুঝবো যে কি সাইজ হবে কি না হবে। কিন্তু জিওমেট্রি টিবিপি বলবো, যেটা হাইব্রিড থেকে হাইব্রিডেশন থেকে পাওয়া যাবে। আচ্ছা, এবারে নেভিগেট করি, দেখো। আচ্ছা, পরে আছে XCF4, মানে তোমার হবে 8 4 12টা, 12 দ্বারা দুইকে ভাগ করবো 6 হবে। তো 6 হলে ইলেকট্রন পেয়ার হলো 6, বুঝছে, ইলেকট্রন পেয়ার ইপি হলো 6, বন্ড পেয়ার আছে 4টা, এফ আছে তো 4টা বন্ড পেয়ার, লোন পেয়ার আছে 2টা। তো এখানে দেখো, এখানে 6 মানে sp3d2, তো sp3d2 হলে এখানে জিওমেট্রি কি হয় না, অক্টাহাইডাল হয়। এবারে দেখো টেট্রাহাইড্রাল আছে, টিবিপির ক্ষেত্রে, টেট্রাগোনাল বাইপিরামিডের ক্ষেত্রে তার সমস্ত উম, যে হাইব্রিড অরবিটাল হওয়ার পরে যে যেগুলো এসছে, মানে যে অরবিটাল গুলো এসছে হাইব্রিড অরবিটাল গুলো, সেগুলোর নেচার সমান না। তিনটে যেগুলো ইকুইটোরিয়াল তারা সেগুলো সিমিলার, আর উপর নিচে যেগুলো থাকে সেগুলো সিমিলার হয়। তাই জন্য সেখানে আহ, যদি দুটো
ডিফারেন্ট টাইপের আছে। তো সেখানে আমাকে চুজ করতে কোনটা কোন জায়গায় দেবো। এবার এখানে অক্টাহেড্রাল ক্ষেত্রে এখানে তো সবগুলো সমান। হয়েছে? তো সবগুলো সমান এখানে ওরকম কোনো ব্যাপার না। যেকোনো জায়গায় দিতে পারো। তুমি যেকোনো ৪ টাতে দিয়ে দিবে। বুঝেছে? যেকোনো ৪ টাতে ৪ টে ফ্লোরিন দিয়ে দেবে। এবার বলল যেকোনো ৪ টাতে স্যার নিচে মাঝে মানে এতে দেবো। আর প্লেনে ২ টা দেবো, উপর নিচে ২ টা দেবো। তো সেরকম যদি করো সেই ক্ষেত্রে দেখো প্লেন এই যে রেখাগুলো করা হয়েছে আমি বলি। এই যে আচ্ছা, এই যে রেখাগুলো করা আছে এই রেখাগুলো তো এমনি জাস্ট কানেক্টিং করা আছে। এগুলো তো থাকে না। অ্যাকচুয়ালি থাকে হচ্ছে এক্সি থেকে এফ এর যে বন্ডটা, এই যে এক্সি যে বন্ডটা এগুলো অ্যাকচুয়ালি থাকে। আর বাকিগুলোকে জাস্ট এটা মানে 3D প্রেজেন্ট করার জন্য আমি কানেক্ট করে একটা আর্বিট্রারি প্লেন কাউন্ট করছি। প্লেনের প্রেজেন্টেশন করছি। এবার সাপোজ যদি তোমার মনে হয় যে তুমি এক্সি টাকে এখানে রেখে এইখানে ২ টা এফ রাখবো। এই এইখানে মানে উপরে আর নিচে এফ রাখবো। তখন এইটাকে প্লেন চুজ করা হবে। অসুবিধা কি আছে? কিচ্ছু ঝামেলা নেই। তখন যে প্লেনটা আছে সেটাকে চুজ করব। ঠিক আছে? তো যখন নিচে রাখো। আমি থেকে যে ওই ৪ টা যেটার মধ্যে পড়বে সেটাকে হচ্ছে প্লেন হিসাবে চুজ করে নেব। কাজ মিটে যাবে। কোন ঝামেলার কিছু নেই। আচ্ছা এরপরে তাহলে এটা অ্যাকচুয়ালি জিওমেট্রিটা তোমার অক্টাহেড্রাল আসবে। আর স্ট্রাকচার গুলো শেপ চলে আসবে হচ্ছে স্কোয়ার প্লাস শেপই বলি। শেপ চলে আসবে হচ্ছে স্কোয়ার প্লাস। আচ্ছা এবারে এক্স চলেছে এক্সসিএফ6 এক্সসিএফ কি দেখো ৮ থেকে ১৪ টা হবে। ১৪ টা হওয়া মানে ৭ sp3d3 হওয়ার কথা। মানে অ্যাকচুয়ালি হওয়ার কথা হচ্ছে নিচে ৫ মেম্বার, ঠিক আছে? হওয়ার কথা হচ্ছে এরকম যে নিচে ৫ মেম্বার। ৫ মেম্বারটা ঠিক করে রাখবো। মানে সব দিকে দেখলেই ঘুরিয়ে দেখলে একই রকম মনে হবে। আর উপর নিচে এই আরেক দুটো থাকবে। তো ৭ টা হবে। এ এটা একটু পয়সা নয়। জিওমেট্রিটা এটা হওয়ার কথা। কিন্তু আমার তো আছে ৬ টা। তাহলে কোনো একটা সাইডে আমার হচ্ছে লোন ফেয়ার রাখতে হবে। তো আমি কি করলাম না অ্যাক্সিয়াল এ হচ্ছে তোমার ওই এগুলোকে দেওয়া শুরু করলাম। এফ, এফ, আচ্ছা অ্যাক্সিয়াল দিয়ে দিই। হুম, এফ, এফ। এই একটা জায়গাতে আছে লোন ফেয়ার থেকে। তো এইটা করার ফলে কি হবে? আমি কি করলি? না আমার তো লোন মানে যখন শেপ প্রেডিক্ট করতে যাবো, এক্স রে ডিফ্রাকশন এ তো ওকে তো আর ভাবনি। এই লোন পেয়ার করতে আমি কখনো দেখতে পাবো না। এই লোন পেয়ার দুটো। তো আমি কি দেখতে পাবো? আমি তখন প্লেন টাইপটা এরকম করে আছে ওটা না দেখে আমি দেখবো এরকম করে আছে। মানে আমি যে প্লেনটাকে এক্সপেক্ট করব। তাহলে অনেকটা এটা অক্টাহেড্রাল এর মধ্যেই হবে। অক্টাহেড্রাল হবে। কিন্তু এই যে এইটার জন্য যে লোন পেয়ারটা এখানে এক্সিস্ট করে থেকে যাবে। মানে এক্সিস্ট করে থেকে যাবে বলতে কি আমি এই কোণে রাখছি বলে এই কোণে নয়। তুমি যেকোনো জায়গায় রাখতে পারো। যেকোনো জায়গায় রাখতে পারো বলে কি এই তো এক্সসি সঙ্গে যে প্লেনের এফ আছে, এর সঙ্গে এই যে বাকি যে এফ গুলা, এই যে এফ টা দাঁড়িয়ে আছে, আচ্ছা এই এফ এর সঙ্গে, এফ এর সঙ্গে এই এফ, এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের মাঝে রইতে পারে। বা ধরো এই পাশে যে এফ টা আছে, এই এফ এর সঙ্গে রইতে পারে বা এর সঙ্গে রইতে পারে। যেকোনোটা রইতে পারে। বা যেকোনো জায়গার সঙ্গে এই এফ এর সঙ্গে এই যে এফ আছে তার মাঝের অ্যাঙ্গেল রইতে পারে। বা অনেকটা অর্থে এরকম ধরতে পারো, এই যে এফ আছে, এই এফ মাঝখানে যে এক্সি আর এই যে পাশের যেগুলো এগুলোকে নিয়ে কানেক্ট করে তো এরকম করে অক্টাহেড্রাল বলতে কি উপরে ৪ টে তল থাকবে আর পিছনে আরেকটা আছে। আর নিচে ৪ টে তল তাই জন্য তো অক্টাহেড্রাল। তো এই যে মানে ধরো এগুলো যদি ওই টালির চালের মতো ধরো যে ৪ চালি, চারদিকে ৪ টা চাল আছে। এই চাল থেকে বাইরের দিকে বাড়ি রইবে। তুমি এরকম ভাবতে পারো এখানে এইখানে বাড়ি রইতে পারে বা এরকম করে বাড়ি রইতে পারে। যেকোনো জায়গায় ভাবতে পারো। তবে একটা গোটা ৩ টে নয়। যেকোনো জায়গায় একটা এই চাল থেকে বাড়ি রইবে বাইরের দিকে। ওই যে টালির চাল দেখবো বুঝতে পারো। তো ওটাকে বলা হটে দি স্ট্রাকচার ইজ ক্যাপড অক্টাহেড্রাল। বুঝেছে? মানে এর জিওমেট্রি হওয়ার কথা ছিল পেন্টাগোনাল বাইপিরামিডাল। সেখান থেকে নাই হয়ে ওই এক্সেস এর লোন পেয়ারটা আছে। লোন পেয়ার প্রেজেন্টেশন এটাকে ক্যাপড অক্টাহেড্রাল। মানে ওই লোন পেয়ার যখন দেখতে হবে তখন ৬ টা দেখবো মানে অক্টাহেড্রাল এর মতো দেখবো। তাই জন্য বলা হচ্ছে ক্যাপড অক্টাহেড্রাল।
and the lone pair is projected through the center of the trigonal face. বুঝছি? যে কোনো একটা যে ট্রাইগোনাল ত্রিভুজ টাইপের যে ফেস দেখবো, মানে যেটাকে আমি বলি যে চাল যেটা চালের এক যে কোনো একটা সাইড, এই ত্রিভুজ থেকে বাইরের দিকে বাড়ি রইবে। আচ্ছা, এরপরে এটা একটা টাইপের ডিফারেন্ট স্ট্রাকচার গেল। এরপর XCO2 F2টা এসে দাঁড়ালো। XCO3 ঠিক আছে, এটার কোনো ঝামেলা নেই, টেট্রাহাইড্রাল হবে। আর এখানে ওই যে লোন পেয়ার থেকে মানে অনেকটা অর্থে এটা পিরামিডাল শেপ হবে, এই যে এখানটা দেখা পিরামিডাল শেপ হবে। আচ্ছা, অক্সিজেন গুলোকে যোগ করা হয় জানো তো, যে বাইভ্যালেন্ট যেগুলো হয় বাইভ্যালেন্ট গুলোকে যোগ করা হয় না। কারণ সিগমা বন্ড করে পাই বন্ড অ্যাকসেপ্ট করে, তাই জন্য ইলেকট্রন দিয়ে ইলেকট্রন নিয়ে এলে ওকে তাই যোগ করা হবে না। যেটা করা আছে দেখো, ওই যে 8 ফ্লোরিনের জন্য 4 যোগ করা আছে, আর অক্সিজেনের জন্য একটা ইলেকট্রন যোগ করে আবার ওটা বাদ দেওয়া হচ্ছে, মানে সিগমাতে ইলেকট্রন ডোনেট করে পাইতে ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে তাই। তাই ওটালে কথা না, আমি আমি অক্সিজেনকে অ্যাকচুয়ালি যোগ করি না। 8 4 চারটে ফ্লোরিন কি সিঙ্গেল বন্ড যেগুলো আছে ওগুলোকে শুধু যোগ করি। আচ্ছা, এখানে দেখো XCOF4, এখানে হবে 8 4 12, বুঝছে? বন্ড পেয়ার আছে অক্সিজেনের জন্য একটা হবে, আর ফ্লোরিনের 4টা 5টা, লোন পেয়ার একটা দিবে। ওই যেখানে করছি দেখো, এটাই যে লোন পেয়ারটাকে আমার ছবিতে নিচে আঁকা আছে, তাই জন্য মনে হয় বুঝতে অসুবিধা হবে। এই লোন পেয়ারটাকে উপরে আঁকা আছে, ওটাকে নিচে, তুমি তাহলে কি করবো, অক্সিজেনটাকে উপরে এঁকে দেবো, তাহলে তখন বুঝতে পারবো এটা স্কোয়ার পিরামিড হবে, শেপটা হবে স্কোয়ার পিরামিড। বারবার বলছি জিওমেট্রি কিন্তু অক্টাহাইড্রাল, অক্টাহাইড্রাল জিওমেট্রি বাট শেপ স্কোয়ার পিরামিডাল, হয়েছে? এবারে তোমার ওটাকে নিচের দিকে আঁকা আছে বলে একটু মনে হয় কি দেখো, তো ওটাকে উপর দিকে আঁকবো, ফ্রন্ট প্যাটাকে নিচে আঁকবো, তখন স্কোয়ার পিরামিড বুঝতে অসুবিধা নেই। XCO2F2, XCO2F2 করে এটা চলে আসবে তোমার হচ্ছে সেই পুরানো জিনিস হচ্ছে সিস, সিস মনে আছে? তো সিস মনে আছে? আচ্ছা, মানে পার্টিকুলার টার্মটা যদি লেখা নেই তো এটা সিস হয়। এর তাহলে জিওমেট্রি যদি বলি জিওমেট্রি টিবিপি হবে, কিন্তু এটা হবে সিসো। মানে সিসো বলতে তুমি এরকম করে প্রেজেন্ট করবো আর কি। আর সিসোটা লিখে দিই, কেন সিসো বলে না, এই যে জেনন, এইখান ধরো ওই যে ও ডবল বন্ডের ও, এই ডবল বন্ডের ও দিয়া ওই নিচের খুঁটিটা হলো, আর দুটা XC, একচুয়ালি ছবিটা এরকম করে আঁকলে ভালো হতো। আচ্ছা, এরকম আর কি, দুটা F, মানে দুদিকে দুটা পজিশন, ওই যেটাতে এক সাইডে বুঝলে এক সাইডে ডাউন হলো অন্য সাইডে উঠে যায়, ওইটাকে বলা হয় হচ্ছে সিস। এইবারে সেটা এই খুঁটিটার সঙ্গে বেসিক্যালি আমি এখানে ছবিটা প্রেজেন্ট করতে পারিনি, এটার সঙ্গে অ্যাকচুয়ালি এরকম ক্রস করে থাকা উচিত ছিল, বুঝেছে? এরকম থাকে না, মানে ওই দুদিকে দুটো সাপোর্ট করা থাকে, আর তার মাঝ বরাবর থাকে, বুঝেছি? এটা যে এ দুটো এফ থাকে আর কি। তো এটা চলেছে সি শ, আর সি শ কে এরকম লেখা হয় SWF সি শ। আচ্ছা, দেখে নিচ্ছ এখানে যদি বলছে ডিস্টর্টেড টেট্রাহেড্রাল স্ট্রাকচার, সে হতে পারে, কিন্তু অ্যাকচুয়াল শেপটাকে সিসো বলা হয়, লিখে রাখো। এখানে বিরাট কিছু নেই আর, সিসোটাকে কাটি, এবার যাই। আচ্ছা, XCO6 4 আছে দেখো, এখানে অক্সিজেনের জন্য তো কোনো কিছু যোগ হবে নি, তাহলে 8টা, 8টার সঙ্গে যোগ হবে 4টা মাইনাসে 4টা, 8 4 কত হবে 12, 12 মানে তোমার হচ্ছে ইলেকট্রন পেয়ার হবে 6, তো 6টা ইলেকট্রন পেয়ার, বন্ড পেয়ারও আছে তোমার 6টা অক্সিজেন 6টা বন্ড পেয়ার, তাই জন্য তোমার হবে নর্মাল যেটা স্কোয়ার পিরামিডাল হয়, সরি অক্টাহাইড্রাল যেরকম হয় নর্মাল একবারে পার্টিকুলার অক্টাহাইড্রাল চলে আসছে, কোনো ডিস্টরশন কি এখানে নেই, স্টেটের স্ট্রাকচার নেই। আচ্ছা, অক্টাহাইড্রাল, হ্যাঁ, sp3d2 তাই গেল, sp3d2 হবে, আর ডাইজোডন অক্টাহাইড্রাল, আর জিওমেট্রি সেপ দুটোই অক্টাহাইড্রাল হয়ে যাবে, কারণ এখানে কোনো ঝামেলা নেই। আচ্ছা, নেক্সট চলে এসেছি XCO4, এটা একবারে বেসিক তোমার টেট্রাহাইড্রাল হবে, 8 কে 2 4 sp3, আর আছে বন্ড পেয়ার 4টে, লোন পেয়ার নেই, এটা নর্মাল
XCO4 তোমার টেট্রাহেড্রাল স্ট্রাকচার হবে। এইবার যেগুলো পড়া হবে সেগুলো হচ্ছে এগুলো স্ট্রাকচার হয়ে গেল, হ্যাঁ। এইবারে পড়া হবে তোমার হচ্ছে জেনন ফ্লুরাইড। জেনন ফ্লুরাইডের ফরমেশন গুলো দেখো। এইখানে যে বিক্রিয়া গুলো একটুখানি মনে রাখতে হয়, তবে নোবেল গ্যাস থেকে ওই স্ট্রাকচার গুলোই মেনলি ইম্পর্টেন্ট। আর ওই বার্লের এক্সপেরিমেন্টটা। আচ্ছা এখানে দেখো জেনন ফ্লুরাইড কি করে তৈরি হয় না, ওই যে যেমন কটা টাইপ হয়, XCF2, XCF4 আর XCF6। তো এখানে পার্টিকুলার রেশিও গুলো দেওয়া নেই যদিও, তবে রেশিও গুলোর উপরে ডিপেন্ড করেই হচ্ছে প্রোডাকশনটা ডিফারেন্ট ডিফারেন্ট হয়, বুঝছে। আচ্ছা রেশিও গুলো ব্র্যাকেটে দেওয়া আছে। ব্র্যাকেটে বলতে কি, এটা অ্যাকচুয়ালি এর রেশিও, এটা এপাশে করা আছে আর কি। মানে দুটা এক্স ই সঙ্গে একটা F2 দেওয়া করলে তখন তোমার চলে যাবে 2:1 এর জিনিস। রাইটলি উইথ দ্য ফ্লোরিন হোয়েন গ্যাসেস আর হিটেড 440 রেশিওটা করলে তখন তোমার চলে এসেছে হচ্ছে XCF2 2:1, XCF4 1:5, আর 1:20 করলে XCF6 আসবে। এই জিনিসগুলো তুমি অ্যাকচুয়ালি এতে পাবো, কি বলে এটাকে, তুমি মানে এই রেশিও গুলো হচ্ছে এর রেশিও, XCF2 মেশানো রেশিও। তুমি এইচএস এর বইগুলো এটা খুঁজে পাবো, তো সেখানে প্রত্যেকটা মানে আলাদা আলাদা করে করা আছে। আচ্ছা নেক্সট এটা আসবে দেখো, প্রিপারেশন গেল প্রপার্টি। দা কম্পাউন্ড মানে জেরনের যে ফ্লোরাইড গুলো আছে, দা কম্পাউন্ড XCF2, XCF4, XCF6, এরা একটা প্রপার্টি এদের ক্ষেত্রে তুমি ভালো করে বলতে পারবো যে এরা সবাই ভালো ফ্লুরিনেটিং এজেন্ট হবে। যেরকম তোমার কি বলে যেন PTF6 ছিল ফ্লুরিনেটিং এজেন্ট, মানে ফ্লোরিন অ্যাড করে এগুলোকে ফ্লোরিন সাপ্লাই করে। কেননা দেখো এক্সির সঙ্গে এই যে XCF2, এরা তো বেসিক্যালি এক্সি কম্পাউন্ড তো পাওয়ার কথা না, যেটা আমরা নোবেল গ্যাস থেকে যা পড়ে আসছি। তো সেখানে ফ্লোরিন দিয়ে মানে একবারে এক্সট্রিম একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম দিয়ে তাকে বাধ্য করা হচ্ছে হচ্ছে কম্পাউন্ড করার জন্য, যৌগ গঠনের জন্য তৈরি করার জন্য যৌগ গঠন করছে। কিন্তু হলেও কি হচ্ছে, আলটিমেটলি যেহেতু যৌগ হয়, তো এই যে যৌগগুলো তৈরি হয়েছে মানে স্পেসিফিক কন্ডিশনে যে যৌগগুলো তৈরি হয়েছে, এগুলো কি হবে না আনস্টেবল হবে। মানে এগুলোকে হিট করলেই এরা হচ্ছে এক্সি তে কনভার্ট হবে আর দুটো ফ্লোরিন ফ্লোরিন গ্যাসগুলো রিলিজ করে দেবে, একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট বলবো হচ্ছে এদেরকে যদি কোনোদিন মানে এরকম থাকে মানে এর থেকে ভালো কোনো ধরো নন মেটাল থাকে যার সঙ্গে ফ্লোরিনের অ্যাফিনিটি খুব ভালো, মানে যেটাকে ইজিলি অক্সিডাইজ করা যায়, এরকম যদি কোনো জিনিস থাকে, তাহলে সেখানে XCF2 বা XCF6 এর সঙ্গে যদি সেই নন মেটাল ধরো অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে দিচ্ছি বা ধরো হাইড্রোজেন প্রেজেন্সে বিক্রিয়া করে দিচ্ছি, তখন কি হবে না এরা খুব ইজিলি এই যে ফ্লোরিন টোরিন গুলো আছে খুব ইজিলি জেননকে আবার তার এলিমেন্টাল মানে গ্যাসিয়াস নোবেল গ্যাস স্টেটে ফিরে রেখে ও এক ডাইরেক্টলি সেই যৌগটার সঙ্গে হচ্ছে ফ্লোরিন সেই এলিমেন্টের সঙ্গে এলিমেন্টের ফ্লোরাইড যৌগ তৈরি করে ফেলবে। ধরো অক্সিজেনের সঙ্গে দেখছি OF2 তৈরি করে ফেলবে। আচ্ছা তবে ফার্স্ট যেটা চলে এসেছি দেখতে পারতো, শোনা যাচ্ছে? আচ্ছা ফার্স্ট যেটা দেখো, দ্য কম্পাউন্ড XCF2, XCF6 আর অল হোয়াইট সলিড, দে ক্যান বি স্টোরড in different in nickel containers রাখা, and the reaction of nickel containers হয়েছিল, and the fluoride are extremely strong oxidizing agent। extremely strong oxidizing বলতে কি জিনিস, ওই যেটা বললাম যে এক্সিসির সঙ্গে ফ্লোরিনের বন্ডটা অতটা ভালো নয়, এর সঙ্গে যদি ভালো নয় তাই জন্য এরা সবসময় চাইবে এক্সি থেকে ফ্লোরিন রিলিজ হতে। যখনই অক্সিজেন দিয়ে দিল না, এরা কি করবে ফ্লোরিন এই অক্সিজেনের সঙ্গে বানিয়ে দেবে, ও একটু করে ফেললো আর কি জেরনকে ফ্রি করে দিল, কারণ জেরনের সঙ্গে ফ্লোরিনের বাইন্ডিং ভালো নয়। এর মানে কি এই অক্সিজেনকে কি করলো, অক্সিজেনকেও পর্যন্ত প্লাস আয়নে ট্রান্সফার করে দিল। এর মানে কি না অক্সিজেনকে অক্সিডাইজ করলো, তাই জন্য বলছে অক্সিডাইজটা কে করলো, শুধু ফ্লোরিন নয় XCF, এখন তো ফিফথ কি মানে ফিফথ ফ্লোরিন নেই XCF কন্ডিশন আছে, তাই জন্য বলছে XCF মানে জেননের যে ফ্লোরাইড F2 হতে পারে XCF4 হতে পারে যা হতে পারে, এটা কি হবে না স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, এরা যে কাউকে ধরে অক্সিডাইজ করতে পারে ইভেন অক্সিজেনকেও। দে রিয়াক্ট কোয়ান্টিটিলি উইথ H2, এই যে H2 এর সঙ্গে HF হবে, XCP যা রিয়াকশন হয় দেখো ডাইরেক্টলি XCP হবে। মানে এমন কোনো কম্পাউন্ড হবে না যে সেই কম্পাউন্ডের মধ্যে XC রইবে, নতুন যে আসছে নতুন এলিমেন্ট মানে তিনটা এলিমেন্ট মিশে একটা কম্পাউন্ড হবে, এরকম হবে না। যেখানেই হবে ফ্লোরিনকে ছেড়ে দিয়ে
এক্সি রিলিজ হবে। আচ্ছা, তোমার ক্লাস আছে কত? 7টা, 7:30 শেষ করে দিই মোটামুটি। দে আর ভেরি গুড অক্সিডাইজিং এজেন্ট। ওই তো একই পয়েন্ট, দে আর খুব ভালো অক্সিডাইজিং এজেন্ট, মানে এরা সিএল মাইনাস কেও সিএল2 তে কনভার্ট করবে, আই মাইনাস কেও আই2 তে কনভার্ট করে দেবে, যে কোনো জনকে আর কি। একটা জিনিস আছে দেখো, আহ, একটা জিনিস আচ্ছা, এখানে যে পয়েন্টটা আছে দেখো না, সিএল মাইনাস কে সিএল2 তে কনভার্ট করবে, আই মাইনাস কে আই2 তে কনভার্ট করবে। আমি এতক্ষণ আওয়াজ করছি, কোনো রেসপন্সই করোনি। আচ্ছা, এর পরে যেটা আসছি দেখো, এক্সসিএফ টু থেকে 2H HCl আছে, 2HF হবে, এক্সসি হবে, আর সিএল2 হবে, যেটা ওই ফার্স্ট থেকে যেটা বললে এক্সসি3 হয়ে যাবে সবসময় দেখবে, আর বাকি যে আছে তাদের সঙ্গে কম্পাউন্ড। আচ্ছা, এইচ এর সঙ্গে এইচএফ হবে, আর সিএল মাইনাস থেকে সিএল2 কনভার্ট হবে, অক্সিডাইজ হবে, আয়োডিনের সঙ্গে তাই হবে। আচ্ছা, নেক্সট যেটা আসছে দেখো, এরপরে দ্য ফ্লোরাইড অফ এক্সসি আর ভেরি পাওয়ারফুল ফ্লোরিনেটিং এজেন্ট, যেটা বললাম খুব ভালো, সবাইকে ফ্লোরিন অ্যাড করতে পারে। SF4 এর সঙ্গে রিয়াক্ট করলে SF4 কে SF6 এ কনভার্ট করবে, এই যে C6H6 থেকে ক্লোরোবেনজিন করবে, বেনজিন থেকে BCl3 থেকে 3টা সিএল রিপ্লেস করে এখানে BF3 করবে, আর ওই এটাকেও অক্সিডাইজিং বলতে পারো, আর সিএল গুলাকে সিএল2 তে কনভার্ট করো, সিএল মাইনাস থেকে সিএল2, আর সব জায়গায় দেখবে একটা কমনলি হচ্ছে এক্সসি, এক্সসি এক্সসি ফর্ম করবে। হলো? আচ্ছা, আর বেশি কিছু আছে কিনা দেখি নাও। আচ্ছা, দ্য ফ্লোরাইড আর ডিফার ইন দেয়ার রিঅ্যাক্টিভিটি উইথ H2। আচ্ছা, হ্যাঁ, এই জিনিসটা বরঞ্চ ইম্পর্টেন্ট আছে, এখানে ওয়াটারের উপরে ডিপেন্ড করে এদের রিয়াকশন গুলো একটুখানি ডিফারেন্ট হয়, হয়েছে? এই জিনিসটা একটুখানি দেখে লো। তো XCF2, আচ্ছা একটা একটা করে আসি, হ্যাঁ। XCF2 is soluble in water, বাট এইটা ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ, এই তিনটে জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। XCF2 is soluble in water but undergoes slow hydrolysis. It is reduces by water to XC. Reduces water মানে কি দেখো, সেই একই প্রপার্টি এক্সির যে ফ্লোরাইড গুলো তৈরি হচ্ছে, এরা অক্সিডাইজিং এজেন্ট, এরা অক্সিডাইজিং, পুরো লিখে দাও, এরা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। এর মানে কি, এরা অন্যকে অক্সিডাইজ করবে, আর নিজে কি হবে না রিডিউস হবে। তাহলে যখন এখানে ওয়াটারের সঙ্গে রিয়াকশন করা হয়েছে, তাহলে এক্সসিএফ, এখানে এক্সসিএফ2 করছি, তো এক্সসিএফ2 কি হবে না ওয়াটারকে অক্সিডাইজ করবে আর নিজে রিডিউস হবে। এর মানে কি, উল্টো দিক দিয়ে বললে তাহলে H2O এক্সসিএফ2 কে রিডিউস করবে আর নিজে অক্সিডাইজ হবে, সেইটা ঘুরিয়ে লেখা আছে আর কি। সেটা লেখা আছে এখানে দেখবো যে এক্সসিএফ2 ইনসুলিন ওয়াটার, তো ইট ইজ রিডিউসড, মানে ওয়াটার একে রিডিউস করবে, ওইট ইজ রিডিউসড বাই ওয়াটার টু এক্সসি। এক্সসি থেকে সবসময় এক্সসি, ওই যেখানে এক্সসি প্লাস ছিল ওখান থেকে তোমার এক্সসি তে কনভার্ট হয়ে যাবে, অ্যান্ড ওয়াটার ইজ অক্সিডাইজ টু O2। আচ্ছা, এবারে যেটা আছে 2XCF2 প্লাস 2H2, আচ্ছা এই রিয়াকশন গুলো একটুখানি কি বলবো, মনে রাখতে হবে আর কি। কি হবে হয়তো বলা যাবে, ব্যালেন্স যেখানে এখানে পড়ে যেন O2, একবারে মনে রাখলে ভালো, না হলে সেখানে ব্যালেন্স করতে গিয়ে তোমার নিজেরই টাইম যাবে আর কি। আচ্ছা, এরপরে দেখো, হাইড্রোলাইসিস ইজ মোর র্যাপিড উইথ অ্যালকালি, মানে এটা তোমার নিউট্রাল জন্ম হচ্ছে, যদি অ্যালকালি দিয়ে করা হয় সেটা অনেক বেশি ফাস্টার রেটে হবে, রেটটা শুধু ফাস্টার, র্যাপিড হবে। আচ্ছা, ক্লিয়ার। এবারে যেটা চলে এসেছি দেখো, উইথ XCF4 হাইড্রোলাইসিস বাই H2O ইজ ভায়োলেন্ট, মানে দেখো XCF2 এর ক্ষেত্রে যেটা হচ্ছে, তো যেটা হচ্ছে হাইড্রোলাইজ হয়, আন্ডারগো হচ্ছে স্লো,
এর হাইড্রোলাইসিসটা হচ্ছে স্লো হাইড্রোলাইসিস। আচ্ছা, এইখানে স্লো হাইড্রোলাইসিস যেটা অ্যালকালি দেওয়ার পরে র‍্যাপিড হয়, ফাস্ট হয়। এইবারে যেটা অ্যাসিডে সেটা হচ্ছে তোমার এই যে HCl4 এর ক্ষেত্রে হাইড্রোলাইসিস বাই ওয়াটার ইজ ভায়োলেন্টলি অক্সিডাইজ হবে, মানে হাইড্রোলাইজড হবে। বাট দ্য পার্ট অফ Hc রিমেইনস ইন সলিড HCl। কিন্তু প্রোডাকশন দেখো এখানে পুরোটা Hc তে কনভার্ট হয়েছিল, কিন্তু এখানে কি হবে না ভায়োলেন্ট রিঅ্যাকশন করতে গিয়ে যে ব্যাপারটা এরকম সেন্সে মনে রাখো, এখানে যেরকম আগেরটা মানে স্লো রিঅ্যাকশন হচ্ছে, সেখানে তো অক্সিজেন ফ্রি হয়েছে আর জেনন ফ্রি হয়েছে, কোনো ঝামেলা কিছু হয়নি। কিন্তু এখানে যখন ভায়োলেন্টলি রিঅ্যাকশন হবে, সেখানে হিট মানে এক্সট্রিম যখন রেট অফ রিঅ্যাকশন হবে, তখন এর জন্য আর কি যে রেট অফ এই রিঅ্যাকশন মানে ভায়োলেন্ট রিঅ্যাকশনের জন্য এই যে HClO2 আগে যেখানে ফ্রি ছিল, এখানে HCO2 এর ক্ষেত্রেও কিছু বিক্রিয়া করবে, মানে আমার এই HCl4 এর সঙ্গে যেখানে ভায়োলেন্ট রিঅ্যাকশন হবে, সেখানে ফ্রি Hc আর O2 যেটা প্রডিউস হবে তাদের মধ্যে বিক্রিয়া করে কিছুটা অংশ, পুরোটা নয়, কিছুটা অংশ Xc, এই যে Xc আর যে O2 এর মধ্যে কিছুটা অংশ XCO3 তে কনভার্ট হবে, মানে যেমন ট্রাইঅক্সাইড বল, বুঝছেন? XCO3 তে কনভার্ট হবে। তাহলে XCO4 এ হলে কি হবে না XCO2 HA প্রোডাকশনের সঙ্গে সঙ্গে XCO3 নিয়ন ট্রাইঅক্সাইডের প্রোডাক্ট হবে। আচ্ছা, এবার XCF6 করলে এখানে কি হবে দেখো, সেখানে তাহলে রিঅ্যাক্টস ভায়োলেন্টলি, আরো রেট অফ রিঅ্যাকশন বেড়ে যাবে। XCF6 also react violently with water but slow hydrolysis and atmospheric pressure। ওই যে দেখো ওয়াটারের সঙ্গে মানে ভায়োলেন্টলি করবে, বাট স্লো হাইড্রোলাইসিস ইন অ্যাটমসফেরিক প্রেসার, মানে এয়ার প্রেসার যদি আমি বাইরে থেকে এক্সেস প্রেসার নাই দেই, তাহলে একটুখানি স্লো হাইড্রোলাইসিস হবে। মানে এটাকে হচ্ছে জলের সঙ্গে মিশাইতে হবে। সেই জায়গা থেকে আমি যদি প্রেসারটা কম দিই, তাহলে জলের সঙ্গে কম মিশবে, দেন রিঅ্যাকশনটা হাইড্রোলাইসিস যেটা হবে, হাইড্রোলাইসিস মানে অ্যাকচুয়ালি জল দিয়ে এটাকে হচ্ছে লাইসিস বলতে বিয়োজন করা হবে। জল দিয়ে এটাকে হচ্ছে ভাঙা হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে তাহলে ওই হাইলি এক্সপ্লোসিভ সলিড তৈরি করে যেটা হচ্ছে XCO3। না, সেটা তো NCl3 না। এটা হচ্ছে XCO3, এটা হাইলি এক্সপ্লোসিভ সলিড হবে। এখানে XCO3 ছিল। একই জিনিসই তৈরি হয়। Moisture gives the highly explosive solid XCO3। হয়েছে? এখানে রিঅ্যাকশনটা ভায়োলেন্টলি হয়েছিল বলে এটা অলরেডি মানে XCO3 হচ্ছে, কিন্তু ওটা সলিড কন্ডিশনে নেই। কিন্তু এখানে যেটা আস্তে আস্তে হবে, XCO3 তৈরি হবে এবং সলিড কন্ডিশনে স্টেবল রইবে। আর XCO3 বুঝতে পারবে, একে যদি একটুখানি এনার্জি দেয়, মানে এক্সপ্লোসিভ বলতে কোন জিনিসগুলো যেগুলো নরমালি স্টেবলই হয়, কিন্তু যে এর ভেতরে প্রচুর পরিমাণে একটা মেটাস্টেবল বলে স্টেট বলে বেটার হবে। মানে স্টেবলও নয় আর খুব বেশি আনস্টেবল নয়, মাঝামাঝি একটা স্টেটে আছে, কিন্তু ভেতরে রীতিমতো একটা এনার্জি আছে, আনস্টেবল কন্ডিশনই আছে। থাকলো মানে মেটাস্টেবল স্টেট বলি এটাকে। যখনই কোনো জায়গায় ছুঁড়ে দেওয়া হবে, মানে একটা অ্যাক্টিভেশন এনার্জি দিয়ে দেওয়া হবে, তখনই কিন্তু জাস্ট সামান্য একটা অ্যাক্টিভেশন এনার্জি বেরিয়ারের ডিফারেন্সে স্টেবল কন্ডিশনে ছিল। মানে একবারে স্টেবল নয়, আনস্টেবল নয় যে তখনই এক্সপ্লোড করবে, এরকম ব্যাপারটা নয়। মেটাস্টেবল মানে মাঝামাঝি একটা স্টেবল স্টেটের কন্ডিশনে ছিল, যেখানে কি হবে না সামান্যতম অ্যাক্টিভেশন এনার্জি দিলে ওটা এক্সপ্লোড করে দেবে। তো এখানে সলিড XCO3 তৈরি হয়েছে, যেটা কিনা এক্সপ্লোসিভ। এখানে যে XCO3 তৈরি হয়েছিল সেটা কিন্তু অলরেডি তার গ্যাস কন্ডিশনে চলে এসছে। ওটাতে এক্সপ্লোসিভ মানে ওটাকে এক্সপ্লোসিভ করা যাবে না, কারণ এক্সপ্লোসিভে ইউজ হবে না। এটা যেটা তৈরি হয়েছে এটা সলিড কন্ডিশনে আছে, তো একে ইউজ করা যেতে পারে। মানে এটার মধ্যে অলরেডি কিছুটা এনার্জি স্টোরেজ আছে, যেটাকে আমি অ্যাক্টিভেট করলে ব্লাস্ট করতে পারি, এক্সপ্লোশন হতে পারে। আর এটা অলরেডি কনভার্ট হয়ে গেছে, ওটা কোনো ঝামেলা কিছু নেই। ওটা সলিড কন্ডিশন নেই, গ্যাসিয়াস কন্ডিশনই আছে। আচ্ছা দেখো, আচ্ছা XCF6 এর বিক্রিয়াটা দেখো। এখানে মানে XCF6 এরই তোমার দুটো টাইপের আছে। একটা হচ্ছে 3H2O, যেটা XCO3 হলো, with a small quantity of water partially hydrolyzed is occur, মানে partial hydrolysis occur, giving a colorless liquid XCO4। এখানে 3টা H2 দিলে XCO3 যেটা ওই যে করে এলি। আচ্ছা দেখে নাও আরেকবার। যা
হ্যাঁ, এইখানে দেখো HCF6 এর সাথে 3H2 দিলে তৈরি হচ্ছে HCO3 ওকে? এবার এখানে যদি জলটা কমিয়ে দেওয়া যায় মানে এরকম জল কমিয়ে দেওয়া হলে H2 করে দেওয়া হলো তখন যেটা তৈরি হবে HCO HCOF OF4 মানে কালারলেস লিকুইড তৈরি HCOF4. The same product is formed when HCF6 reacts with SiO2 হয়েছে? এটা তো এখানে মানে ওয়াটারের সঙ্গে কম পরিমাণ ওয়াটার দিয়ে করা গেল। বলছে সেম প্রোডাক্ট বলতে এই HCO4 ও সেম তৈরি হবে কখন? না যদি এটা SiO2 মানে সিলিকা বা গ্লাস কাঁচের সঙ্গে যদি বিক্রিয়া করে। HCOF4, HCOF4, SiO4 অ্যাকচুয়ালি HCF6 কেও কাঁচে রাখা যাবে নি, হ্যাঁ? এটাও হচ্ছে SiO2 এর সঙ্গে বিক্রিয়া করবে। এটা HCOF4 আছে, এটা যদি পরে আবার দিলে না, সেখানে তো H2 SiF6 হয়। মানে সিলিকনের সঙ্গে ফ্লোরিনের বিক্রিয়া হয়। এটা HCF4 আসার পরে যদি এটা আবার SiO2 দিলে এরকমই হবে কাঁচের সঙ্গে মানে হাইড্রোফ্লুরোসিলিসিক অ্যাসিড এখানেই কনভার্ট হবে যদিও। যাক এই বিক্রিয়া থেকে বলা যাবে যে এটাকে কাঁচে রাখা যাবে না। কারণ কাঁচের SiO2 এর সঙ্গে রিঅ্যাক্ট করবে। বুঝছে? কিন্তু এর পরের স্টেপে এটাকে আবার দিলে এটা ওই বিক্রিয়া করে H2SiF6 মানে যেটা হাইড্রোফ্লুরোসিলিসিক অ্যাসিড যেরকম কাঁচের সঙ্গে HF রিঅ্যাকশন করে যে তৈরি করে সেরকমই তৈরি করে। মানে আল্টিমেট কি? এই দেখো না এর সঙ্গে যে বিক্রিয়া করলাম এখানে তৈরি হবে HF আল্টিমেট HF এর সঙ্গে রিঅ্যাক্ট করলে যা হয় ওই H2SiF6 হাইড্রোফ্লুরোসিলিসিক অ্যাসিড ওটাই তৈরি হবে। আচ্ছা, আর কি? আচ্ছা, আর বলতে এখানে আছে আচ্ছা HCF6 এর এইটা স্টার দেওয়া আছে দেখো। এতক্ষণে HCF4 এর জন্য কোনো অ্যালকালি করিনি। আচ্ছা, এইখানে যেটা আছে এইটা একটুখানি ঝামেলা আছে। ঝামেলা বলতে ইম্পোর্টেড আরকি। স্টার করা আছে দেখো। HCF6 react with alkali মানে অ্যালকালিন মিডিয়ামে যদি রিঅ্যাকশন করা হয়, অ্যালকালিটা দেখো অনেকটা বেশি হাইলি কনসেন্ট্রেটেড মানে 2.5 মোলার অ্যালকালি অ্যান্ড প্রডিউস সোডিয়াম পারজেনেট। পারজেনেট বলতে ওই যে আগে করে এসেছি গো। পারজেনেট কাই করলি বলতো? ওই যে HCO6 এই যে 4 মাইনাস আয়ন যেটা করলাম, পারজেনেট করলাম, পারজেনেটের স্ট্রাকচার নিলাম। তো NaOH এর সঙ্গে যদি বিক্রিয়া করানো হয়, তো পারজেনেট তৈরি হবে। মানে সোডিয়াম পারজেনেট আয়ন তৈরি হবে ওখানে NaOH দিয়েছি। তো সোডিয়াম পারজেনেট তৈরি হবে। এই যে দেখো, পারজেনেট মানে সোডিয়াম পারজেনেট তৈরি হলো। Na4HCO6 মানে HCO6 4 মাইনাস তো সোডিয়ামের সঙ্গে হলে Na4 হবে। আর তার সঙ্গে HCO2 12NF ADH2 হলো। আচ্ছা, এটা NaOH রীতিমতো একটা স্ট্রং 2.5 মোলার লিক হচ্ছে। এবার হচ্ছে ট্রিটিং বেরিয়াম আচ্ছা বেরিয়াম হাইড্রোক্সাইড যদি করি, ট্রিটিং বেরিয়াম পারজেনেট উইথ কনসেন্ট্রেশন ফর HCO4 ইজ আচ্ছা, তাহলে BaOH যে হলো যেটা আমার ব্যারাইটাতে করলে তাহলে বেরিয়ামের পারজেনেট হবে। মানে অলরেডি বেরিয়ামের পারজেনেট হচ্ছে। বেরিয়ামের পারজেনেট হলে কি লিখবো? Ba2 লিখবো, হ্যাঁ? HCO6 লিখবো। মানে এগুলো তো বেসিক্যালি 2+ থাকে, মানে গ্রুপ 2 এলিমেন্ট। তো দুটা বেরিয়াম দিলে 4 মাইনাস হবে। তো এই Ba2HCO6 এইটাকে যদি এই যে Ba2HCO6 কে যদি 2H2 হিসেবে কনসিডার এখানে যদি হিট করা হয়, যদি ট্রিটিং বেরিয়াম পারজেনেট উইথ কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে হিট করুন H2SO4 এটাও ভালো অক্সিডাইজিং এজেন্ট। এটা যদি হিট করা হয় HCO4 is produced এখানে HCO4 আচ্ছা হিট যদিও আচ্ছা একটা টেম্পারেচার লাগবে সেটা থাক। আর বেসিক্যালি রিএজেন্ট হচ্ছে H2SO4 H2SO4 দিয়ে যখন রিঅ্যাকশন করানো হবে তখন কি তৈরি হবে তখন HCO4 হয়েছে? মানে তৈরি হবে হচ্ছে জেনারেল টেট্রাক্সাইড মানে হচ্ছে আচ্ছা আগে তো HCO4 এর স্ট্রাকচার করা আছে HCO4 যেটা স্ট্রাকচার ওই HCO4 তৈরি হবে। আচ্ছা রিঅ্যাকশনটা এখানে একটু মানে জড়িয়ে লিখা আছে আরকি একটুখানি দেখবো। BaHCO6 এর সঙ্গে 2H2SO4 কনসেন্ট্রেট দিলে HCO4 আর BaSO4 তৈরি হবে বেরিয়ামের
সালফেট যেটা ইনসলিউবল বেরিয়াম সালফেট তৈরি হলো। আর এখান থেকে কোশ্চেন কি পড়লো না, কোশ্চেন পড়ে এটা, হাউ সোডিয়াম পারজেনেট ইজ প্রিপেয়ার সো দ্যাট ইট ইজ আ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট বলতে এর সঙ্গে কারোর বিক্রিয়া করে দিলেই হবে, যে কোনো জনকে করে দেবে, মানে কি বলে, অক্সিডাইজ করে দেবে, মানে ক্লোরিন সাপ্লাই করে দিলে অক্সিডাইজ হয়ে যাবে। আচ্ছা, এবারে দেখি। এবারে ওই কোশ্চেন অ্যান্সার আছে দেখো, প্রিপারেশন when FCXC reacts with 2.5 NaOH, তো পারজেন্ট তৈরি হবে বলা হয়েছে। আর আরেকটা করা হচ্ছে when xenon trioxide XeO3 react with NaOH, আচ্ছা ওটাতে একটা হলো। আর মানে XCF6 থেকে, আর এখানে বলা যে ট্রাইঅক্সাইড থেকে আরেকটা স্টেপ বলা আছে when xenon trioxide react with NaOH in presence of O3, ওজনের প্রেজেন্সে, ওজনের প্রেজেন্সে অক্সিডাইজ করতে হবে, তখন তৈরি হবে Na4HCO6, বুঝেছি? আচ্ছা এটা তৈরি হলো, আর যেটা চাইছিল হচ্ছে ওর রিঅ্যাকশন। আচ্ছা প্রপার্টিজ হলো রিঅ্যাকশনটা, আচ্ছা রিঅ্যাকশনটাকে অক্সিডেশন প্রপার্টি দিয়েছিল, ইট ক্যান অক্সিডাইজেস ম্যাঙ্গানাস সল্ট টু পার ম্যাঙ্গানা, মানে Mn2+ কে Mn4 মাইনাস, আগে 2+ থেকে +7 এমন অক্সিডাইজ করে ম্যাক্সিমাম অক্সিডেশন করে দিবে, সেটা হচ্ছে কে না আমার XCO6 4-, মানে যেটা পারজেনেট আয়ন, পারজেনেট আয়ন অ্যাকচুয়ালি সোডিয়াম পারজেনেটের অক্সিডেশন চেয়েছে। সোডিয়াম পারজেন্ট হলে সোডিয়ামকে অক্সিডেশন করবে, সোডিয়াম তো জাস্ট আয়ন হিসেবে প্রেজেন্ট থাকবে, অক্সিডেশন করবে এই পারজেনেট, মানে XCO6 4- টা অ্যাকচুয়ালি অক্সিডেশন করবে। তো ওটা কি করে না Mn2 কে Mn7 এ অক্সিডেশন করে। হেন্স সোডিয়াম পারজেনেট ইজ আ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। হলো, তাহলে ফার্স্ট আমি প্রিপারেশন একটা প্রিপারেশন করলেই হবে, আর নিচে এটা করে দিলেই কাজ মিটবে। আচ্ছা আচ্ছা, হাইলি স্ট্রং যে অক্সিডাইজিং এজেন্ট সেটা তুমি এখান থেকে জানতে পারবে, এই যে রিঅ্যাকশন কাপলটা আছে, রিঅ্যাকশন কাপলের ভ্যালুটা দেখো, রীতিমতো বেশি, মানে XCO6 4- থেকে XCO3, মানে নিজের রিডাকশনটা প্রচন্ড পরিমাণে হাই রেটে হবে, বুঝছে? এটা এই ভ্যালুটা যদি এর থেকেও বেশি, মানে আমার ফ্লোরিনের থেকেও বেশি হয়, ফ্লোরিন তো মানে 2.8 এর কাছাকাছি হয়,